নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য একটি লেখা গল্প, বিরহ রস। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, বিরহ রস। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। শান্তিপুরের চন্দননগর কলোনির মধ্যিখানে দণ্ডায়মান 3 তলা পুরনো রাজবাড়ি, মল্লিক ভিলা। সবুজে ঘেরা, সাদা রঙের দালান, রক্তজবা গাছ, পাখিদের কিচিরমিচির। পাড়ার লোকেরা বলে এই বাড়ির রান্নার ঘ্রাণ পেলে উপোস নাকি ভেঙে ফেলতে হয়। মল্লিক ভিলায় এখন 51 জন সদস্য। শ্যামল মল্লিক বাড়ির কর্তা, অবসরপ্রাপ্ত হেডমাস্টার। লক্ষ্মী মল্লিক রোজ সকালে ধূপ জ্বালান, সবার নামে ঠাকুরের কাছে পুজো পাঠের ব্রত রাখেন। ইনি হলেন বাড়ির গৃহিণী। 4 পুত্র, 2 কন্যা, নাতি নাতনির দল, জামাই বৌমা মিলিয়ে মহাভোজের মতোই জীবনটা। বাড়িতে রয়েছে পূজার ঘর, লাইব্রেরি ঘর, বিশাল রান্নাঘর আর মাঝখানে চাতাল ঘেরা উঠোন। সকালবেলা ঘরের ভেতরে তন্নি বৌদি হেসে বলল, আজ তুমি কি রান্না করছো বলো তো বউ? আজ তো অতিথি আসবে। সুদীপ্তা মৃদু গলায় বলে, মা বলেছে আজকে পাঁঠার মাংস পোলাওয়ের সাথে সাথে খিচুড়ি আর 5 রকম ভাজাও করতে। ওনারা খাননি কোনোদিন, তাই করছি। তন্নি বলে, একেবারে খাস বউ, তুমি সব সামলে ফেলেছ এই কদিন আস্তে আস্তেই। সুদীপ্তারই বিয়ে হয়েছে, তবে কদিন বলা ভুল, কয়েক বছর বলতে হবে। যেহেতু এখনো ছেলেপুলে হয়নি তো, তাই মুখ থেকে ওই শব্দটাই বেরোয়। পাশে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী মল্লিক অর্থাৎ বাড়ির গৃহকর্ত্রী মাথা হেঁট করে সন্তোষে হাসেন। দেবাশিস এবং সুদীপ্তা দুইজনেই নবদম্পতি। ঘরে ওদের সবসময় একটা নীরবতা কাজ করে। সুদীপ্তা গলা নামিয়ে বলল, আজ তোমার সেই ক্লায়েন্টের স্ত্রী আসবেন শুনলাম। দেবাশিস আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, হ্যাঁ, লন্ডন থেকে ফিরছে। মায়ের ইংরেজিটা খুব ভালো, বোঝেও খুব, আর খুব স্মার্ট থাকা একটু দরকার। তাই মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, পরিবারের সকলের সঙ্গেই কথা বলাতে নিয়ে আসছি। তাছাড়া তুমি তো জানোই একটা স্বার্থ আমার জড়িয়ে আছে, তবে তাদের সামনে তুমি কিছু বলো না প্লিজ। সুদীপ্তা চোখ নামিয়ে বলে, আমি তো কিছু বলি না। দেবাশিস ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, তোমার বলারও দরকার নেই, শুধু দাঁড়ালেই যথেষ্ট। মল্লিক ট্রাস্টের রজত জয়ন্তী সেই দিন। এই বাড়ির বড় এক অনুষ্ঠান। বাড়ির উঠোনে আয়োজন করা হয়েছে, বড় বড় চেয়ার বসেছে, গেট সাজানো হয়েছে ফুল দিয়ে। অতিথিরা আসছেন দূর প্রবাস শহর থেকে, এমনকি রিপোর্টাররা পর্যন্ত এসেছে। দেবাশিস মাইকে ঘোষণা করে বলল, আমাদের পরিবারের ঐতিহ্য দীর্ঘ এবং এবার আমি আমন্ত্রণ জানাবো আমার স্ত্রী মিসেস সুদীপ্তা মল্লিককে। তিনি আমাদের অতিথিদের একটা ছোট্ট শুভেচ্ছা জানাবেন। ইন ইংলিশ প্লিজ। সুদীপ্তা মঞ্চে উঠে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে, গুড এভরিওয়ান, আই অ্যাম হ্যাপি ভেরি টু সি। ভিড়ের মধ্যে হাসির আওয়াজ। দেবাশিস মাইকের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি তো বলেছিলাম বেশি কিছু বলতে না, একেবারে মাটিতে নামিয়ে দিলে নিজেকে। সুদীপ্তা চোখে জল ধরে রাখার চেষ্টা করে, আমি চেষ্টা করেছিলাম আসলে। তুমি রান্নাঘরে গিয়েই চেষ্টা করো, এখানে নয়, ঠান্ডা কণ্ঠে দেবাশিস উত্তর করে। রাত 8টা, মল্লিক ভিলা। উঠোনে বড় অনুষ্ঠানে খাবার পরিবেশন চলছে।
লম্বা বেঞ্চে অতিথিরা বসে আছেন, পদে পদে পদ সাজিয়ে দিচ্ছেন গৃহিণীরা। পাঁঠার মাংস কাশ্মীরি পোলাওয়ের সাথে সাথে ওই খিচুড়ি আর 5 রকম ভাজাটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে বেশি। তাছাড়া নরেন মল্লিকের মিষ্টি দই আর চাটনি সে তো আছেই, সব কিছুই পরিপাটি। শুকনো হাসি মুখে দেবাশিস অতিথিদের পাশে পাশে গিয়ে কথা বলছে, বিশেষ করে সেই বিদেশ ফেরত ক্লায়েন্ট দম্পতির সঙ্গে। দেবাশিস তাদেরকে বলল, সো স্যার, as I was saying, the plots right on the in H34. It connects straight to Krishnanagar bypass. High commercial value. Client হেসে বললেন, impressive location indeed. But we'll talk documents post-launch. And yes, your wife seems very sweet. Though a bit shy maybe. দেবাশিস মুচকি হেসে বলে, says traditional. Not much used to be public speaking, you know. এমন কথায় ঠিক কি উত্তর যে দেবাশিস দেবে, দেবাশিস নিজেও বেশ খানিকক্ষণ চিন্তার মধ্যে পড়ে থাকে। আজকে সুদীপ্তার জন্য ওর মাথা কাটা গেছে। সেই মুহূর্তে দোতলার ঘরে সুদীপ্তা চুপচাপ বসে রয়েছে। তার নিজের ঘর, ঘরটা অন্ধকার, জানলার পর্দা বাতাসে দুলছে। বিছানার ওপর পড়ে থাকা পাজামার গায়ে হাতের মোচড় দেয় সে। সুদীপ্তা মুখ চেপে বালিশে কান্না করছে। কাঁদতে কাঁদতে গলা ধরে এসেছে তার, চুলগুলো এলোমেলো। নিজেই নিজের সাথে ফিসফিস করে সে বলে, আমি কি এমন ভুল করেছিলাম? আমি তো চেষ্টা করেছি, সেই প্রথমবারেই এমন অপমান। হঠাৎ বিছানার পাশের চেয়ারে বসে থাকা ওই সাদা রঙের টেডি বিয়ারটার দিকে চোখ পড়ে সুদীপ্তার। কান্নার ফাঁকে সে বলে, তুই অন্তত আমাকে একটু বোঝ, তুই আমাকে একটু হাসা না প্লিজ। তোকে আমি কিনেছিলাম নিজের জন্য না, নিজের সান্ত্বনার জন্য। একতলায় রান্নাঘরে পাশের চাতালে লক্ষ্মী মল্লিক খাবার বেড়ে দিচ্ছিলেন। লক্ষ্মী বললেন, এই দেবা, খাবারটা দে ওদিকে, ওই বাবুদের প্লেট খালি হয়ে গেছে। দেবাশিস কিছুটা বিরক্তি মুখে এগিয়ে যায়। লক্ষ্মী আবার থামিয়ে বলে, আর শোন, সুদীপ্তা কোথায়? ওকে একবার ডেকে আনতো। কিছু না খেয়েই চলে গেছে কিনা কি জানি, আমার মনটা ভালো লাগছে না। আর কিছু খেয়েছে কিনা আমি সেটাও জানি না। দেবাশিস ঠান্ডা গলায় বলে, যেতে পারছি না মা, এখন ওদের সামলাতে হবে। আমায় লজ্জা দিল আজ সবার সামনে, বুঝলে? লক্ষ্মী তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের দিকে। তোর নিজের আত্মসম্মান আছে, ওর নেই। বউকে ডেকে এনে সবার সামনে কথা বলাতে গেলি কেন তুই? মেয়েটা রান্নাঘরে এত খেটে খেটে। দেবাশিস বলে, আমার কি জানা নেই সে কি পারে কি পারে না, তাও ভাবলাম একটু স্মার্ট দেখাক সামনে, কিন্তু ও তো নিজেই মুখ কালো করলো। লক্ষ্মী দম ধরে বললেন, তুই যে তোর বউয়ের মুখটা নিজেই কালো করলি তা বুঝতে পারলি না? তুই কি মানুষ না রে দেবা? যে মুখে আমি খুব ভালোবাসি বলিস বাইরের লোকের সামনে, সে মুখে আজ কি বললি তুই ওকে? দেবাশিস চোখ ফিরিয়ে বলে, জমিটার কথা মাথায় রেখো মা, আজকের লোকগুলো একটু খুশি থাকলে কোটির ডিল পাকা হবে। ওই জমিটা তো তোমরাই লিখে দিয়েছ আমার নামে। লক্ষ্মী হেসে বললেন, জানি জমিটা তোর বাবার সিদ্ধান্তে তোর নামে হলো বটে, কিন্তু সংসার মানে শুধু জমি নয় রে বাবা। সংসার মানে দুটো মানুষ একসাথে দাঁড়ানো। আজ তুই একা দাঁড়াতে চাইলে কাল হয়তো একা হয়েও পড়তে পারিস। সুদীপ্তা উঠে বসেছে বিছানায়। জলের বোতল থেকে 2 চুমুক জল খেয়ে আয়নার সামনে বসে। চোখে তার লাল ছাপ, ঠোঁট থরথর করে কাঁপছে, কিন্তু কণ্ঠে অদ্ভুত একটা নীরব স্থিরতা। হাত বাড়িয়ে আয়নার দিকে হাত দেয়, চোখে চোখ রেখে নিজের সাথেই বলে, কাল সকালে উঠেই তো তোর মুখটা আবার দেখব রে, কিন্তু আজ আমি শেষবারের মতো কাঁদলাম, আর কাঁদবো না। রাত 11টা, মল্লিক ভিলা। উঠোনে উৎসব শেষ। এক এক করে ঘরের আলো নিভে যাচ্ছে সবার। বাসন ধোয়া শেষ করে মাটিতে জল ছিটিয়ে দিয়ে ভৃত্যরা ঘুমোতে যাচ্ছে। অতিথিদের গাড়িগুলো একে একে বেরিয়ে গেছে মূল গেট দিয়ে। বাকি সদস্যরা নিজ নিজ ঘরে। দেবাশিস আজ হালকা মদ্যপান করেছে ক্লায়েন্টদের খুশি করার জন্য।
মদের হালকা নেশায় চোখে মুখে আরাম এবং আত্মতৃপ্তির ছাপ স্পষ্ট তার। সে ঘরে ঢোকে, আর ঢোকার সঙ্গে সঙ্গেই ঘরের কোণে বসে থাকা সুদীপ্তার দিকে তার নজরটা যায়। সে চুপচাপ বসে, মাথার খোপা আলগা, মুখে কান্নার দাগ এখনো স্পষ্ট। সারা শরীরে সোনার গয়না, লাল কাতান শাড়ি, কপালে বড় টিপ। আজ সন্ধ্যের সাজে সে যেন বিয়ের দিনের সুদীপ্তা হয়ে উঠেছিল। দেবাশিস ভ্রু কুঁচকে বলল, এখনো বসে আছো? কোনো সাড়া দেয় না। আবার দেবাশিস বলে, আচ্ছা কি হয়েছে আবার? সুদীপ্তার চোখ তুলে না তাকিয়েই উত্তর দেয়, তুমি জানো না? দেবাশিস তোয়ালেটা তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, হো হো, আবার সেই নাটক? আমি খুব ক্লান্ত সুদীপ্তা, একটু শান্তি দাও এবার। ওয়াশরুমে ঢুকে যায়। ফোঁস ফোঁস শব্দে মুখ ধোয়ার আওয়াজ, ট্যাপের টুপটাপ জলের শব্দ। দেবাশিস ফিরে আসে, গায়ের তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। সে তার পছন্দের নাইট ক্রিম খুলে মুখে লাগাতে শুরু করে। আলোর নিচে আয়নার প্রতিফলনে দেখে পিছনে বসে থাকা সেই সাজসজ্জায় মোড়া স্তব্ধ মুখটা। একটু বিরক্তি নিয়ে দেবাশিস বলে, তুমি এখনো এই জোকারের মতো সেজে বসে আছো? ক্রিম মাখতে মাখতে হাত থেমে যায় দেবাশিসের। আবার তাকিয়ে বলে, খুব জঘন্য লাগছে দেখতে, সত্যি বলছি। এইসব সাজ সবার জন্য হয় না, বুঝলে? আর কি পরিস্থিতিতে কি সাজতে হবে এইটুকু স্বাভাবিক সেন্স হয়নি তোমার? এটাকে বিয়ে বাড়ি ছিল? সুদীপ্তা মাথা ঘুরিয়ে শান্ত স্বরে বলে, আমি সাজিনি, তন্নি বৌদি সাজিয়েছে। বলেছে অতিথিদের সামনে আমাকে যেন ভদ্র বউয়ের মতো দেখা যায়। তাছাড়া আমি তো নতুন। ক্রিমের কৌটো বন্ধ করতে করতে দেবাশিস বলে, ভদ্র বউ? যাদের মুখে দুটো ইংরেজি শব্দ জোড়ে না, তার সাজগোজ করে কিছু প্রমাণ হয় না, বুঝলে? আর নতুন? নতুন কিসের? তোমার আমার বিয়ের বছর হলো হিসাব রেখেছো? চোখ তুলে চুপচাপ তাকিয়েই থাকে সুদীপ্তা দেবাশিসের দিকে। তুমি চাইলে চুপ করেই থাকবো, কিন্তু নিজের সম্মানটুকু হারাতে চাই না। দেবাশিস অপমানজনক ঠান্ডা কণ্ঠে বলে, সম্মান? হ্যাঁ, তুমি জানো আজ তোমার জন্য আমি কেমন হাসির পাত্র হয়েছি ওদের কাছে? এতগুলো ক্লায়েন্ট, এত বড় একটা ডিল, আর তুমি দাঁড়িয়ে থতমত খাচ্ছ মঞ্চে। সুদীপ্তা বলে, তুমি আমায় বলেছিলে কিছু না বলার জন্য, তুমি আমায় ঠেলে দাঁড় করিয়ে দিয়েছিলে, আর এখন বলছো আমি দোষী? আমি তো প্রথমেই বলেছি আমি উঠবো না, কিছু বলবো না। দেবাশিস বিছানায় গাটা এলিয়ে দিয়ে বলল, তুমি কি বোঝো না? এসব বড় কথা না। বিদেশ ফেরত লোকজন, জমির কোটির হিসেব, এসব তোমার জগতের বাইরে। সুদীপ্তা কাঁপা গলায় বলে, তোমার জগতের বাইরে থাকলে আমি কি মানুষ নই? দেবাশিস চোখ বন্ধ করে বলে, মানুষ হয়তো, কিন্তু পারফেক্ট পার্টনার নয়। তবে কেন বিয়ে করলে আমায়? আহত গলায় সুদীপ্তা জিজ্ঞেস করে। দেবাশিস চোখ না খুলেই বলে, কারণ বাড়ির লোক তোমায় বেছে নিয়েছিল। আমার বলার কোনো সুযোগ দেয়নি ওরা, এমনকি আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। সুযোগ কি ছিল আমার কাছে? এই কথায় এক মুহূর্তের জন্য ঘরের বাতাস থেমে যায়। সুদীপ্তা যেন জমে যায় মূর্তির মতো। ধীরে ধীরে গয়নাগুলো একে একে খুলতে থাকে সে। কানের দুল, গলার মালা, হাতের চুড়ি সব রাখে বিছানার ওই টেবিলের পাশটায়। শেষে টিপ খুলে আয়নার সামনে দাঁড়ায়, নিজের মুখটা খানিকক্ষণ তাকিয়ে দেখে, তারপর বলে, আমাকে তুমি বেছে নাওনি, তুমি আমায় পছন্দ করনি, শুধু বাড়ির লোকের চাপে পড়ে। রাত 12:30। মল্লিক বাড়িতে নেমে আসে এক নিস্তব্ধতা। সেই দুপুরের শোরগোল, সন্ধ্যের অপমান আর রাতের ঝলক সব পেরিয়ে এক গভীর স্তব্ধতা নেমে এসেছে এই গোটা বাড়িটায়। দূরে কোথাও কুকুরের ডাকে ঘড়ির কাঁটা যেন থেমে যেতে চায়। সুদীপ্তা ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে জল ছিটোয়। চোখের কাজলের দাগ ধুয়ে যায়, কিন্তু ভিতরের অপমানটা কিছুতেই মুছে না। দেবাশিস চোখ বন্ধ করে বিছানায় আধশোয়া হয়ে বলে, আরে এত সময় লাগাও কেন? লাইটটা নিভিয়ে দাও, ঘুম পাচ্ছে। সুদীপ্তা শান্ত স্বরে বলে, সে ধীরে ধীরে সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ঘরে আধো অন্ধকার। জানলার পর্দা থেকে একটু চাঁদের আলো ছড়িয়ে পড়েছে বিছানায়।
সুদীপ্তা দেবাশিসের পাশে গিয়ে শুয়ে পড়ে চুপচাপ। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। দেবাশিস হঠাৎ তার দিকে এগিয়ে আসে, হাত রাখে সুদীপ্তার কোমল কোমরের ওপর। সুদীপ্তা হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে, দেবাশিস, আজ নয় প্লিজ। দেবাশিসের গলা ভারী, নেশায় ঝিম ধরা। সে বলে, কেন? এত নাটক করার পরেও ভাবো আমি কিছু বুঝি না? তুমি জানো এসব নিয়ে তুমি কথা বলতে পারো না, তোমার তো কথাই ঠিকঠাক বেরোয় না। তুমি তো এইসবের জন্যই আছো আমার স্ত্রী হয়ে। তোমার স্ত্রী বলে কি আমার শরীর মানেই তোমার সম্পত্তি? আজ সন্ধ্যায় তুমি যা করলে আমি ভেঙে গেছি দেবাশিস, আমাকে একটু সময় দাও। দেবাশিসের হাতটা কোমর থেকে সরিয়ে দিয়ে সুদীপ্তা বলে। দেবাশিস রূঢ় কণ্ঠে বলে, তুমি কি জানো কত টেনশন আমার মাথায়? সেই জমির ব্যাপার, ক্লায়েন্ট, ডিল, তুমি এসব কিছু বুঝবে না। আর আমি একটু স্পর্শ করতে চাইলাম, সেইটুকুও কি পাবো না? সুদীপ্তা চোখ মুছে নিয়ে মুখ সরিয়ে বলে, তুমি আদর করো না, অধিকার ফলাও। আদর হলে আমি নিজেই তোমাকে জড়িয়ে ধরতাম, কিন্তু তুমি শুধু দখল নিতে চাও। ভালোবাসা আর দখল এক জিনিস নয়। দেবাশিস ঠান্ডা কণ্ঠে বলে, যদি আর কোনো কথা বলো আমি ঘুমোতে পারবো না। এখন যা বললাম সেটা করো, চুপ করে শুয়ে থাকো। তোমার তো কাজই শুধু চুপচাপ শুয়েই থাকা, যা কিছু করণীয় তো আমিই করি। সুদীপ্তা চোখ বন্ধ করে বিছানার চাদর শক্ত করে ধরে চুপ করে শুয়ে থাকে। তার ভিতরের অদৃশ্য আগুন আজ কিছুতেই দেবাশিস কোনো রকম সহবাসেই শান্ত করতে পারবে না। তার আগুন ধীরে ধীরে পাক খেতে খেতে তার সমস্ত অস্তিত্বকে জানান দিচ্ছে সে শুধু একটা মাত্র নারী, তার আর কোনো অস্তিত্ব নেই এই বিশ্ব সংসারে। আর সে নারী, এইটাই তার জীবনের সব থেকে বড় একটা ভুল। চাঁদের আলোয় সুদীপ্তার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে ওঠে। দেবাশিস চুপচাপ নিজের সমস্ত কর্ম পরিষ্কারভাবে করে পাজামার ফিতেটা শক্ত করে বেঁধে চুপচাপ শুয়ে পড়ে। আমি একটা দিন গুনছি দেবাশিস, সেই দিন যেই দিন আমি শুধু তোমার বিছানায় নয়, তোমার জীবন থেকে বেরিয়ে যাব। ভোর 5:45, মল্লিক ভিলার নিচতলার দালান থেকে কারো গলা। আরে, গানের গলাটা শুনেছেন? একবার শুনলেই বোঝা যায় ভরাট কণ্ঠ, তাল লয় সব ঠিক। কে বলবে এই বাড়িতে এমন কেউ আছেন? হাসির আওয়াজ, চায়ের কাপের টুংটাং। কিন্তু সাত সকালে এত ভোরে এলোটাকে, তাও আবার চা খেতে? আর এই সাত সকালে উঠে চাটা না হলে আমার ঠিক জমে না। একতলার উঠোন, সকালের সজীব হাওয়া, শিউলি ফুলের গন্ধ। ঘুমে আচ্ছন্ন মুখে সুদীপ্তা কাত হয়ে শুয়ে আছে। বিছানার পাশে রাখা ঘড়িতে তখন সকাল 6টা ছুঁই ছুঁই। হঠাৎ দরজায় টোকার শব্দ। বৌদি, ও বৌদি, ওঠো প্লিজ। বৌদি। ছোট দেওর অনিমেষের গলা। সুদীপ্তার চোখ কচলাতে কচলাতে উঠে বসে। দূর থেকেই বলে, অনি, কি হয়েছে এত সকালে? মা বাবার কিছু হলো? উত্তেজিত কণ্ঠে অনিমেষ বলে, তুমি শুনছো নাকি নিচে কি হচ্ছে? একজন ভিআইপি এসেছেন, আর শুনে অবাক হয়ে যাবে, সে তোমার জন্যই এসেছে। আমার জন্য? বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সুদীপ্তা। কাল রাতের ওই নৃশংস অত্যাচারের খিদে মেটানোর পর হয়তো ভোরের দিকে ঘুমটা লেগে আসতেই আবার ভেঙে গেল। আঁচল ঠিক করে নিজের ব্লাউজের হুকগুলো ঠিক করে সে। খোলা চুল হাত পাকিয়ে একটা বড় খোঁপা বেঁধে দরজাটা খোলে। আয়নার দিকে তাকিয়ে তার লেপ্টে যাওয়া সিঁদুরটা ঠিক করে হাতে তর্জনীর আঙুলে। তারপরে বলল, বলো তো এবার কে এসেছে? অনিমেষ রীতিমতো হাঁপ ধরে টানতে টানতে নিচে নিয়ে যায় সুদীপ্তাকে। তুমি বিশ্বাস করবে না জাস্ট বৌদি, ওহ, বলছে তুমি নাকি গান জানো, কবিতা বোঝো, আর অথচ আমরা এতদিন কিছুই জানি না। সুদীপ্তা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিচে নামে। তুমি কার কথা বলছো অনি? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু আস্তে। অনিমেষ একটু থেমে মুখে এক চিলতে হাসি এনে বলে, তোমার কলেজের অরূপ স্যার, উনি এসেছেন। আমাদের বাড়ির পাশে কেউ একজন বলেছিল তোমার গলা শুনতে, স্যারও এসেছেন তার সঙ্গে সঙ্গে। উনি শুধু এসেই বলেছেন, আমি এই গলাটাকে চিনি। আমাদের বাড়ির পাশে মিনতির বাড়িতে উনি এসেছিলেন। তুমি রান্না করে নাকি রান্না করতে করতে গুনগুন করে গান করছিলে।
সুদীপ্তা থমকে যায়। অরূপ! তার চোখের সামনে ভেসে ওঠে সেই ক্লাসরুম, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথের অপরাজিতা ব্যাখ্যার সময় অরূপের দৃষ্টির গভীরতা। একটি টেবিলের সামনে বসে আছে অরূপ স্যার, সাদা পাঞ্জাবি, চোখে গম্ভীর চশমা, সামনে চা আর একটা খাতার ওপরে কিছু লেখা, কিছু নোট। চায়ের কাপে চুমুক দিতে দিতে সুদীপ্তাকে দেখে হেসে অরূপ বললেন, এই তো এলে, ভাবছিলাম হয়তো ভুল করেছি, কিন্তু না, আমি গলা ঠিক চিনেছি। সুদীপ্তা অপ্রস্তুত, একটু কুণ্ঠিত স্বরে বলল, আপনি এখানে? তুমি স্যার বলো না অন্তত এই বাড়িতে। এই বাড়ি, এই পরিবেশ, আমরা তো একসাথে বাংলা ভালোবাসা ভাগ করে নিয়েছি, তাই না? একজন আত্মীয়া বলে ওঠে, দেখেছেন তো, আমরা তো জানতামই না বৌমার এত গলার জোর। ও কবিতা লেখে, গায়, এইসব তো কোনোদিন ও শোনায়নি। অরূপ সবার দিকে তাকালো, তাকিয়ে বলল, আপনারা জানেন না, এই মেয়েটি একসময় কলেজ ম্যাগাজিনে কবিতা ছাপাতো, ডিবেটে অংশ নিত। এমন একটা গলা যা মনে রাখার মতো। আমি বাইরে অনেক জায়গায় গিয়েছি বাংলা নিয়ে, কিন্তু এমন একটা স্বরে ব্যথা আমি খুব কম শুনেছি। সুদীপ্তা কাঁপা গলায় বলে, কিন্তু আমি তো এখন গানের সুযোগ পাই না স্যার, মানে সময় হয় না। অরূপ আঁকড়ে ধরা দৃষ্টিতে বলে, সময় পাওয়া যায় সুদীপ্তা, শুধু চাওয়াটা দরকার। যারা তোমার গলাটা বোঝে না তারা কেবল শব্দ শোনে, তারা সুর বোঝে না। আর আমি জানি তুমি শুধু শব্দ নাও, তুমি সুর। সবাই চুপ করে যায়। ঘরে একটা স্তব্ধতা ছেয়ে আসে। দেবাশিসের মা চোখ বড় করে বললেন, সত্যি বলছি, আমরা তো জানতেই পারিনি এসব কিছু। এখন থেকে আমাদের সুদীপ্তা একদিন একটা গান করবে প্রতিদিন, আর আমাদের এই পরিবার সবাই যেন সেটাকে সম্মতি দেয়। এটা তো একটা বিরাট বড় ব্যাপার। অনিমেষ বলে, তাহলে ঠিক আছে, আমাদের পাড়ার পুজোর অনুষ্ঠানে বৌদি এবার গান গাইবে। সুদীপ্তা অরূপের দিকে তাকিয়ে একটু হাসে, তাহলে আবার পরে দেখা হবে হয়তো। এই তো শুরু সুদীপ্তা, দেখো এখনো শেষ হয়নি কিছু। সুদীপ্তার কণ্ঠে এমন একটা কথা শুনে অরূপ চোখে স্নিগ্ধতা এনে সুদীপ্তাকে ঠিক উত্তরে এই কথাটি বলল। ভোরের আলোয় উঠোনে দাঁড়িয়ে সুদীপ্তা, চারপাশে পরিবারের সদস্য। অরূপ হালকা হেসে বলে, মনে আছে সুদীপ্তা, আমরা সাপ মোচন করেছিলাম একসঙ্গে, সেই নাটকটা? সুদীপ্তা একটু কেঁপে ওঠে, স্মৃতিতে ডুবে গিয়ে বলে, হ্যাঁ মনে আছে, তুমি বিশ্বামিত্র ছিলে আর আমি মেনকা। তুমি বলেছিলে, দেখো মেনকা, কামনার নয়ন জলে যদি সংসার ভেসে যায়, তবে ত্যাগের পাথরে বাঁচে তার দেহ। তারপর যেন একটা স্বপ্নের ঘোরে চোখ বন্ধ করে সুর তুলে দেয় সুদীপ্তা। মৃদু গলায় গাইতে গাইতে বলে, মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। চারপাশের সবাই নিস্তব্ধ। উঠোনে দাঁড়িয়ে থাকা কাজের লোক, বাচ্চা, আত্মীয় সকলেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। অনিমেষ দাঁত বের করে চমকে গিয়ে বলে, বাহ, বৌদির গলায় তো স্রোত বইছে। অরূপ তার চোখে জল টলমল, তুমি এখনো গান ছাড়নি, আমি তো ভেবেছিলাম তোমার সুর হারিয়ে গেছে। ঠিক তখনই সিঁড়ির ধাপে ধপধপ শব্দ। দেবাশিস নামছে ধীরে ধীরে, চোখে ঘুম ঘুম ভাব, মুখে অপ্রসন্নতা। চোখ না মেলেই গম্ভীর গলায় দেবাশিস বলল, মা, চাটা দাও একটু তাড়াতাড়ি, আজ অফিসে মিটিং আছে। দেবাশিসের মা মুখে এক গাল হাসি আর খুশি মিশ্রিত কণ্ঠে বলল, আরে শোন, অনিমেষের কলেজের স্যার এসেছেন, অরূপ নাম, বাংলা পড়ান, কত প্রশংসা করলেন আমাদের বৌমার। বলো একবার, ওর গানের গলা শুনেই উনি চিনে ফেলেছেন। দেবাশিস তার মাকে শুধু দেখলো কিছুক্ষণ, তারপরে বলল, উনি জানলেন কি করে? পাশেই দাঁড়িয়েছিল অনিমেষ,
সে মোবাইলটা বার করে দাদাকে দেখিয়ে বলে, আমি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলাম আমাদের ফ্যামিলির। স্যার আমাকে রিপ্লাই করলেন এবং জিজ্ঞাসা করলেন বৌদির কথা। দাদা, বৌদি তো ফার্স্ট ক্লাস পেয়েছিল বাংলায়। দেবাশিস অবজ্ঞা ভরে বলে, ওই তো, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে লোক চিনে নিচ্ছে সবাই এক একজন। অরূপ সামনে এগিয়ে এসে শান্ত স্বরে বলে, শুধু ছবি দেখিনি, অনুভবও করেছি। আপনি জানেন না মশাই, আপনি হিরে পেয়েছেন, শুধু বোঝার চোখ দরকার। দেবাশিস অট্টহাস্য করে বলে, হিরে? আরে হিরেরও তো কাটাকুটি হয়, অনেক সময় কাঁচও মনে হয়, তাই না? চারপাশের হাসি মাখা মুখগুলো থমথমে হয়ে যায়। সুদীপ্তা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখ নিচু করে। দেবাশিস মায়ের দিকে তাকিয়ে বলে, মা, চাটা বানিয়ে দাও, আর সুদীপ্তাকে বলো যাক, রান্নাঘরে যাক। যেখানে যাকে মানায় সেখানে সে থাকাটা ভালো। চুপচাপ উঠোনে যেন একটা অদৃশ্য চাবুক পড়ে। কারো মুখে কোনো শব্দ নেই। অরূপ তাকিয়ে থাকে সুদীপ্তার মুখের দিকে। মনে মনেই হেসে ওঠে অরূপ। ঠোঁটে ফিস ফিস কণ্ঠে বলে, এমন একটা কণ্ঠ, এত সুন্দর মন, এত অনুভব, আর ওকে রান্নাঘরে মানায়। সুদীপ্তা ধীরে পিছন ফেরে। রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে শুধু একবার থেমে বলে, অরূপ স্যার, আপনি এসেছিলেন এটাই অনেক। দুপুর গড়িয়ে বিকেল। অরূপ যাওয়ার ঠিক আগে উঠোনের একপাশে সুদীপ্তাকে ডেকেছিল। বলেছিল, তোমার চোখে অনেক কিছুই দেখলাম, কিন্তু তুমি কিছুই আমাকে বললে না। আমি তো এসেছিলাম শুধু স্মৃতি খুঁজতে না, তোমার মতো একজন মানুষ এইভাবে। সুদীপ্তা হালকা হেসে নিচু গলায় বলেছিল, তুমি এসেছিলে এটাই অনেক। এই বাড়িতে কথা বলার লোক নেই আমার। অরূপ চোখের চশমাটা নামিয়ে পকেট থেকে একটা কার্ড বার করে দিয়েছিল। এটা রাখো, যদি কখনো মনে হয় কিছু বলতে চাও, শুনবে, এমন কাউকে দরকার তোমার, তবে তোমার সেই কথা শোনার জন্য আমি আছি। অরূপ বিদায় নিয়েছিল। সুদীপ্তা এক দৃষ্টে তাকিয়েছিল সেই কার্ডের দিকে। কার্ডের নাম ডক্টরেট অরূপ সান্যাল, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, রবীন্দ্র ইউনিভার্সিটি, কন্ট্যাক্ট নাম্বার এই। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত কাজ করতে করতে আজ আর কোনো মন নেই তার। রান্নাঘরে আলো পড়েছে। সুদীপ্তা রাতের আয়োজন করছে। মনে পড়ল হঠাৎ সে কার্ডের কথা। হাতটা কেঁপে ছুরিটা সরে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে সুদীপ্তা। ফ্রিজের সামনে জল খুঁজতে এসেছিল অনিমেষ। চমকে বলে, বৌদি, কি হলো? ছুটতে এসে আসে, দেখে বৌদির ডান হাতের বুড়ো আঙুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মা, কাকিমা, কেউ আছো? আর বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, হাত কেটে গেছে, চিৎকার করে অনিমেষে জানায়। দেবাশিসের মা রান্নাঘরে এসে দরজার কাছে দাঁড়ায়। কোনোভাবেই বিশেষ ভাবলেশ নেই তার মুখে। স্পষ্ট বললেন, রান্নাঘরে একটু সাবধানে থাকা উচিত বৌমা। অনিমেষ আর দাঁড়ায় না, রিক্সা ডেকে এনে বৌদিকে নিয়ে বেরিয়ে যায়। রিক্সায় বসে সুদীপ্তার হাতটা আঁচলে চেপে ধরে সে, কিন্তু চোখের জল কিছুতেই থামাতে পারে না। একটু অন্যমনস্ক থাকায় অনিমেষ জিজ্ঞেস করে, বৌদি এত অন্যমনস্ক ছিলে কেন বলো তো? এমন ভাবে কেউ সবজি কাটে? তাছাড়া তুমি তো অনভিজ্ঞ নও, এত বছর বিয়ে হয়েছে। চোখ নিচু করে কাপা কণ্ঠে সুদীপ্তা হঠাৎ বলে ওঠে, তোমার দাদা আমাকে ভালোবাসে না অনিমেষ। অনিমেষ চমকে ওঠে, কি বলছো বৌদি? আমি তো সবসময় দেখেছি ও তোমায় খুব ভালোবাসে, আর তুমি সবসময় ওর সামনে চুপ করে থাকো। ভালোবাসে না মানে? ভালোবাসার অনেক রকম থাকে অনিমেষ, তুমি জানো আমি একটু ইংরেজি উচ্চারণে কাঁচা। পড়তে পারি, বুঝতে পারি, কিন্তু বলতে গেলে গলার স্বরটা আটকে যায়। আসলে ওই বড় বড় ইংরেজি শব্দগুলো কি করে উচ্চারণ করব, তাতেই যেন আমার জিভটা আড়ষ্ট হয়ে আসে। তোমার দাদা সেটা জানার পর থেকে আমায় ছোট মনে করে, সবসময় বোঝায় আমি তার মান সম্মান রাখতে পারি না, আমি তার মানের উপযুক্ত নই। অনিমেষ চোখ বড় বড় করে বলে, এটা তো খুব সাধারণ ব্যাপার বৌদি, এর জন্য কেউ কাউকে ছোট করে? হয়তো। তোমার দাদা ইংরেজিতে MBA করেছে, আর আমি গ্র্যাজুয়েট। তবু আমি চেষ্টা করি সবসময় ওই রান্নার, সংসার, বৌমার দায়িত্ব সব সামলাতে। তাও তার চোখে যেন আমি কিছুই না। অনিমেষ ধীরে গলা নামিয়ে বলে, সত্যি বলতে বৌদি, আমার দাদা মাঝে মাঝে আমাকেও অপমান করে, জানো তো। আমারও ভালো লাগেনি কখনো, কিন্তু কেউ বলে না,
তাই সুদীপ্তা নির্বিকার কণ্ঠে বলল, সবাই ভাবে আমি সুখে আছি, গয়না পরে থাকি, ঠাকুর ঘরে পুজো করি, মিষ্টি কথা বলি, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য কেউ যদি কাউকে সারা জীবন তুচ্ছ ভাবতে থাকে, সেটা কি ভালোবাসা অনিমেষ? রিকশা থেমে যায়। সুদীপ্তা হাতটা চেপে ধরে নামতে গিয়ে হোঁচট খায়। অনিমেষ ওর হাত ধরে নামায়। বৌদি, আর কোনোদিন নিজেকে ছোট বলে মনে করো না, আমি আছি তো তোমার পাশে, সব সময় থাকবো। ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে চুপচাপ সুদীপ্তা অনিমেষের সঙ্গে চলে আসে। বাড়িতে ফিরে এসে অনিমেষ জানায়, আজ আর রাতে আমরা কিছু খাবো না, বৌদি আর আমি খেয়ে দিয়ে এসেছি। আর মা, ওই আগামীকাল থেকে বৌদি আমার সঙ্গে একটু যাবে। কোথায় যাবে তোর বৌদি? ওই মানে একটু দরকার আছে, বুঝতেই পারছো। তাছাড়া বৌদি যবে থেকে বাংলা নিয়ে পড়াশোনা করেছে আমি জেনেছি, হ্যাঁ আমার বৌদির হেল্পটা খুব দরকার মা, খুব দরকার। জানো মা, বৌদি আমাকে সাহায্য করবে বলেছে। এরই মধ্যে হঠাৎ করে সুদীপ্তার ফোনে একটা ফোন এলো। এত রাতে বাপের বাড়ির কল দেখে সুদীপ্তা একটু ভয় পায়। শাশুড়ি মা বললেন, ফোনটা ধরছো না কেন বৌমা, ধরো। সুদীপ্তার চোখে জল দেখে শাশুড়ি মা বললেন, কি হয়েছে? কি বললেন মা? বাবা নাকি অসুস্থ, এই নিয়ে তৃতীয়বার হার্ট অ্যাটাকের সমস্যাটা। তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। এক্ষুনি মানে? হাতে তো সব ইঞ্জেকশন নিয়েই এসছে অনিমেষ। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। তুই তাহলে বাইকে করে বৌমাকে এক্ষুনি নিয়ে যা, মাত্র তো 2টো স্টেশন, আধা ঘন্টা লাগবে জোর। রাতটা ওখানেই থেকো, বাবা কেমন আছে আমাকে জানিও। রাত 10টা। রান্নাঘর ঠান্ডা হয়ে এসেছে। টেবিলে দেবাশিস একাই বসে খাচ্ছে। মা পাশে দাঁড়িয়ে আছেন। প্লেটে ডাল ভাত তুলে খেতে খেতে হঠাৎ দেবাশিস বলে, মা, সুদীপ্তা কোথায়? ওর বাপের বাড়ি গেছে। নির্বিকার কণ্ঠে জানায়। দেবাশিস চোখ কুচকে একটু গলার স্বর চড়িয়ে বলে, আবার মানেটা কি? আজকাল তো কথায় কথায় বাপের বাড়ি যাচ্ছে, সব দায়িত্ব তো তোমার ওপর দিয়ে যাচ্ছে। ঠান্ডা গলায় একটু হেসে মা বললেন, আমি বুড়ো হচ্ছি তো কি হয়েছে রে? তোর মেজো কাকিমা, সেজো কাকিমা, কাকিমা সবাই তো এখনো টকবগে। আমি যদি শুয়েও পড়ি, ওরাই হাল ধরবে সংসারের, বুঝলি? দেবাশিস থমকে যায়। একটু থেমে আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো মা? আজকাল তোমার বৌমার জন্য তোমার অত দরদ উঠছে কেন শুনি? মা চোখে চোখ রেখে বললেন, কারণ আমি অনেকদিন ধরেই দেখছি তোদের সংসারে কোনো সুখ নেই, আর বৌমা সুখী নয়। সুখী নয় মানে? আমি নিজেই ওকে বলেছি, তুই যেখানে সুখ পাবি সেখানেই উড়ে যা সুখ পাখি। সুখ পাখিকে খাঁচায় পুরে রাখা যায় না রে বাবা। মা রাগ সংবরণ করে গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন দেবাশিসকে। দেবাশিস থমকে যায়, শক্ত কণ্ঠে বলে, মানে তুমি ওকে বললে যেতে? মা ডালের বাটিটা প্রায় আছাড় মেরেই তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নে, ধর, এবার নিজে নিয়ে একটু খেতে শেখ। সবসময় তো বৌমার গায়ে গা লাগিয়ে তোকে যে পরিবেশন করব খাবার তা তো নয়, আর সেই বা কেন করবে? তোর চাকরি আছে, টাকা পয়সা আছে, আর তোর এই যে সব এত গর্ব, তাই না? কিন্তু সংসার চালানো সেইটা তো তোকে শিখতে হবে রে। সেটা কবে শিখবি? দেবাশিস চুপ, মুখের গ্রাস থেমে যায়। মায়ের মুখে এমন কথা সে আগে কখনো শোনেনি। মা ধীরে ধীরে বললেন, ভুলটা আমারই। তোকে আমি কখনো রান্নাঘরে পাঠাইনি, কাপড় গুটাতে বলিনি, নিজের বিছানাও পর্যন্ত গুছাতে বলিনি। ভেবেছিলাম ছেলে মানুষের ওসব কাজ হয়তো করতে নেই, কিন্তু আজ বুঝেছি পুরুষ মানুষ হওয়া মানেই নিজের অহংকারে ডুবে থাকা নয়, আর কোনো কাজেই স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ভাগ নেই, সবটাই সবার জন্য। ঘরে নীরবতা। দেবাশিস কোনো উত্তর দিতে পারে না। হাতে ডালের বাটিটা পড়েই থাকে নিচে, সে মুখে তুলতে পারে না টেবিল থেকে নিয়ে। মায়ের চোখে মুখে ক্লান্তি রয়েছে। বেশ কদিন ধরে বাপের বাড়িতে যাতায়াত করছে সুদীপ্তা। দেবাশিস জানে না তা নয়, তবুও রাত 11টা। ঘরের দরজা খুলে দেবাশিস ঢোকে। ফরমাল শার্টের বোতাম খুলতে খুলতেই তার চোখ পড়ে খালি বিছানার দিকে। হালকা ঠান্ডা বাতাসে জানলার পর্দা দুলছে। বিছানাটাও অচেনা লাগছে। সুদীপ্তা কাছে নেই বেশ কয়েক রাত।
চোখ সরিয়ে নিঃশ্বাস ফেলে দেবাশিস বলে, আবার নেই। 15 দিন হয়ে গেল, আসে আর যায়। যাওয়ার আগে একটা কথা পর্যন্ত বলে না। কি এমন হয়েছে বাপের বাড়িতে? জমি নিয়ে কোনো ঝামেলা? শরীর টরীর খারাপ নাকি ওর বাবার? কিন্তু মাঝে বললে উনি নাকি সুস্থ হয়ে গেছে। শার্টটা অগোছালো করে ছুঁড়ে দেয় বিছানায়। ফোনটা হাতে নিয়ে সোফায় বসে। কিচ্ছু ভাল লাগছে না। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন খুলতেই একটা ভিডিও অটো প্লে হয়ে যায় অলরেডি। হঠাৎ দেবাশিসের চোখটা আটকে যায়। মঞ্চে আলো, তাল বাদ্য, দর্শকদের করতালি। সেন্টার স্টেজে সুদীপ্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকের সংলাপ বলছে সে। চোখে দৃঢ়তা, গলায় আগুন। সুদীপ্তার গলায়, না, আমি নই কেবল। এই কণ্ঠস্বর সমস্ত আবরণ ভেদ করে বলতে চায়, সত্য চিরকাল বেঁচে থাকে। চুপ করব না আর। দেবাশিস চমকে ওঠে। ভিডিওটা আরো বেশি করে দেখে সে। নাটক শেষ হলে ক্যামেরা ঘোরে। দর্শক আসনে বিদেশি অতিথিরা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। একজন মহিলা এগিয়ে এসে সুদীপ্তার দিকে তাকিয়ে কতগুলো কথা বলার চেষ্টা করছে। দেবাশিস ভিডিওটিকে আরো সুন্দর করে চালায়। তারপর সেটাকে শোনার চেষ্টা করে। আচ্ছা, মনে মনে ভাবে দেবাশিস, এইটা অনিমেষের কলেজের সেই ফাংশনটা না? মহিলা বলছেন, সি ইজ ফিনোমিনাল, such command of expression. We would love to invite her to our cultural residency in Prague. কথাটা শেষ হবার সাথে সাথেই দেবাশিসের বুকের ভেতরটা কেমন যেন থমকে যায়। ভিডিও থেমে যায়। পাশে লেখা, এটা আমার বৌদি। গর্বে বুকটা ভরে যায়। অনিমেষের প্রোফাইলের পোস্ট, সঙ্গে 5000-এরও বেশি শেয়ার হয়েছে। দেবাশিস প্রায় ছুটতে যায় পাশের ঘরে। দরজা খোলা। অভিষেক ফোন নিয়ে হাসছে। পাশে মা বসে আছে, চোখে জল, কিন্তু মুখে তৃপ্তির এক হাসি। দাদা, দেখেছ বৌদি? দরজার চৌকাঠে দাঁড়িয়ে দেবাশিস যেন জিজ্ঞাসাই করতে যাচ্ছিল, থমকে গেল। আজ বৌদি বোম ফাটিয়ে দিল। গোটা ইউনিভার্সিটিতে ওর নাম বলছে। বিদেশ থেকে প্রস্তাব এসেছে, ওকে রেসিডেন্সি আর কালচারাল মডেলিং এর অফার দিয়েছে। কিছুক্ষণ পর অনিমেষও এলো ঘরে। বলল, দেখেছিস? হ্যাঁ, এই দেখলাম তো। এই আমার খুব লোভ হচ্ছে। মনে হচ্ছে এবার তোর কলেজে আমিও ভর্তি হয়ে যাই। মাও এসেছেন। মায়ের কাছেও ফোন আছে। আমার গর্ব আমার বৌমা। কে বলবে ও ইংরেজি জানে না? আজ ওর মুখে সংলাপ শুনে আমি কেঁপে উঠেছিলাম, যেন সত্যি কেউ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। দেবাশিস ধীরে ধীরে এগিয়ে আসে। ভিডিওটা আবার দেখে। এটা এটা কবে হলো? আজ বিকালেই। লাইভ স্ট্রিম করছিল ইউনিভার্সিটিতে। ওর নাটকটা শেষ হতেই সবাই উঠে দাঁড়ালো। বিশ্বাস কর দাদা, আমি গর্বিত। দেবাশিস ফোনটা আবার প্লে করে। সুদীপ্তার চোখে আগুন, গলায় দৃঢ়তা। সেই মুহূর্তে দেবাশিস যেন চুপ করে যায়। মা আবার এসে বলেন, তুই চিনতে পারিসনি। খাঁটি সোনা ঝাপসা গয়নার মতো চুপ করে পড়ে থাকলেও তার জ্যোতি মরে না রে বাবা। বৌমা শুধু রান্না করতেই না, মঞ্চ কাঁপাতেও জানে। দেবাশিসের ঠোঁটটা কাঁপে, গলা শুকিয়ে আসে। কিছু বলতে গিয়ে থেমে যায়। চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। মা, অভিষেক একে একে ওর দিকে তাকিয়ে রয়েছে। এই প্রথম দেবাশিস বুঝতে পারে সে একদিন একজন সম্পূর্ণ মানুষকে শুধু একদিক থেকে দেখেছে। সে দেখতে চেয়েছে সুদীপ্তাকে গৃহবধূ হিসাবে, যাকে সে চিনতে পারেনি। সকাল 8টা। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট। দেবাশিস তৈরি হয়েছে অফিসে যাবার জন্য। রাতে ঘুম হয়নি কালকে। চোখে সানগ্লাস, হাতে ফাইলের ব্যাগ। মা বসে আছেন চায়ের কাপটা নিয়ে। অভিষেকও সবে এসে বসলো। হঠাৎ মা বললেন, তুই একবার বৌমার বাড়ি থেকে ঘুরে আয়। শুনলাম ওর বাবার শরীরটা একটু ভালো আছে। দেবাশিস ব্যস্তভাবে ব্যাগ গোছাতে গোছাতে বলল, আজ আমার মিটিং আছে মা, সময় হবে না। ঠান্ডা কণ্ঠে মা বললেন, সময় হবে না মানে? বিয়াই তো তোর খোঁজ করছিলেন। বৌমা কতদিন বাপের বাড়ি রয়েছে, তুই একদিনও গেলি না। এটা কি আমার বাড়ির শিক্ষা?
দেবাশিস থমকে দাঁড়ায়, একটু বিরক্তি মুখে বলে, আমি গেলে কি হবে? ফোন করলেই তোর বাবা মা ফোন তোলে, আর কথা বলতে গেলে এমন করে আমার নিজেকে বড্ড ছোট মনে হয়। মান সম্মান বলে আমার তো কিছু আছে মা? মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, মান সম্মান তোর শুধু নিজের, মেয়েটাকে এই সংসারের কেউ না। এই বিয়ে মানে একটা মেয়ের একার দায়িত্ব না রে। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই দিকেই সমানভাবে চলতে শিখলে তবেই সংসারটা টেকে। দেবাশিস মুখে কিছু বলে না, মুখটা কাঁচুমাচু করে নামিয়ে নেয়। দরজার দিকে পা বাড়াচ্ছিল তখনই মা বললেন, শুনলাম বৌমা নাকি কালিম্পং যাচ্ছে বেশ কিছুদিনের জন্য অরূপের সঙ্গে। দেবাশিসের পা থেমে যায়, কাঁধের ওপর সানগ্লাসটা আলগা হয়ে যায়। ধীরে ঘুরে তাকিয়ে মাকে বলে, অরূপ মানে ওই প্রফেসর? হ্যাঁ, ওখানে প্রোগ্রাম আছে, ইউনিভার্সিটি কালচারাল এক্সচেঞ্জে গিয়েছে। শুনলাম অভিষেকও যাচ্ছে, অনিমেষও টিকিট বুক করে ফেলেছে। আজ রাতেই ওদের রওনা। দেবাশিস এবার চুপ, মুখে শব্দ নেই, কিন্তু চোখে এক ধরনের চাপা রাগ, অভিমান, আর ভিতরে একটা দুঃসহ জ্বালা। মা ঠান্ডা গলায় বললেন, তুই নিশ্চয়ই জানিস অরূপ এখনো বিয়ে করেনি সে। কেন করেনি অরূপ বিয়ে সেটা নিশ্চয়ই তোকে ভেঙে বোঝাতে হবে না। দেবাশিসের আর ধৈর্য সহ্য হয় না, সে বলে, মানে কি মা? তুমি বলতে চাইছো ওরা দুইজনে আবার? আমি তো কিছু বলিনি বাবা, শুধু সময় থাকতে বোঝানোর চেষ্টা করছি তোমাকে। নিজেকে শুধরে নাও, পরে আবার বলো না তোমার সংসার ভাঙার জন্য আমরা দায়ী। মা উঠোনে দাঁড়িয়ে প্লেটটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে যান। অভিষেক ঠোঁট কামড়ে হাসে না কাঁদে বোঝা যায় না, সে ফোনই ঘাঁটতে থাকে। দেবাশিস দাঁড়িয়ে থাকে দরজার ফ্রেমে, হাতের ব্যাগ ধীরে ধীরে নিচে নামিয়ে রাখে। সানগ্লাসটা খুলে শার্টের পকেটে গুঁজে দেয়। সে জানে এবার যা করার তাকেই করতে হবে। এত অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যে, তবুও নিজ মুখে স্বীকার করা যাচ্ছে না কিচ্ছুতেই। দেবাশিস ডাইনিং থেকে উঠতে যাবে ঠিক তখনই মা চুপচাপ একটা ভাঁজ করা কাগজ এনে তুলে দিলেন ওর হাতে। কাগজটা হলদেটে, কিনারা কুঁচকে গেছে, স্পষ্ট বোঝা যায় বহু পুরনো। খুব নরম কণ্ঠে দৃঢ় গলায় মা বললেন, এটা পড়িস একবার। এটা কি মা? পত্রিকাটা অনেক পুরনো, তুই তখন ছোট। এই লেখাটা ছাপা হয়েছিল এক পত্রিকায়, লেখক তোর মা। দেবাশিস কাগজটা খোলে, লেখার শিরোনাম মাতৃভাষা আত্মার ভাষা। চোখ পড়তেই মা ধীরে ধীরে বসে পড়েন তার সামনে। তখন পিএইচডি করছিলাম আমি বাংলা ব্যাকরণে, তুই তখন পেটে। সেই সময় কনভোকেশনের দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, অবশেষে থিসিস আর জমা দেওয়া হলো না। তুমি পিএইচডি করেছিলে? শব্দ খুঁজে পায় না দেবাশিস। মা ম্লান হেসে বললেন, হ্যাঁ বাবা, আজ থেকে প্রায় 35 বছর আগে। মেয়েরা যদি মনে করে তাদের মনের জোরে কিছু একটা উঠতে চায়, তবে পরিবারের সবচেয়ে বড় বাধা হয়তো সংসার আর স্বামী। তবে আমার কপালে তাই ছিল না। আমি পারছিলাম, কিন্তু তুই আসার পরে আর পারিনি। সেটা আমি ওই মেয়ের মধ্যে দেখেছি, আমার সুদীপ্তার মধ্যে। দেবাশিস থমকে যায়, কাগজের লেখাটা পড়তে পড়তে ঠোঁট শুকিয়ে যায় তার। সেখানে ছিল একটি মেয়ের কথা, একটি মায়ের কথা, একটি ভাষার সৌন্দর্যের আবেগ। তুমি এতদিন বলনি কেন মা? কারণ আমি জানতাম বললেও হয়তো তুই শুনতিস না। তোর মতো ছেলে যে নিজের বউকে ছোট করে এই বলে যে সে ইংরেজিতে ভালো নয়, তার সামনে আমি নিজের গল্প কি বলতাম রে বাবা। দেবাশিস চোখ নামিয়ে ফেলে, পত্রিকার কাগজটা কাঁপা হাতে ধরে আছে সে। তুই জানিস, আজ যদি আমি সরকারি চাকরি করতাম, যদি অধ্যাপনা চালিয়ে যেতাম, তাহলে হয়তো বৌমাকে আমি আরো সাহস দিতে পারতাম, তাকে বলতে পারতাম তুমি পারবে। কিন্তু আজ সে একাই লড়ছে সংসারে তোর অসম্মানে নিজেকে সম্মানিত করতে। কিন্তু ইংরেজি কি একমাত্র ভাষা রে বাবা? ইংরেজি জানা ভালো, কিন্তু তা না জানলে মানুষ কখনো ছোট হয়ে যায় না। যে মেয়ে আজ বিশ্বকবির নাটকে অভিনয় করে বিদেশি অতিথিদের মুগ্ধ করছে, তাকে তুই একদিন বলেছিলি যার উচ্চারণ ঠিক নয় তার পাশে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগে। তুই কি জানিস, ভাষা কেবল বচন নয়, ভাষা আত্মার প্রকাশ। বাংলা ভাষার একটা চন্দ্রবিন্দু অনেক কিছুর মানে বদলে দিতে পারে। দেবাশিস চুপ, গলা শুকিয়ে গেছে, তার মুখে কথা নেই। পত্রিকার কাগজের মাঝে সুদীপ্তার মুখটা যেন ফুটে ওঠে তার। বৌমার দোষ একটাই, সে নিজের মতো করে ভালোবাসতে চেয়েছিল, নিজের মতো করে ঘর করতে চেয়েছিল,
সে ইংরেজি বলতে পারে না বলে তুই তাকে সংসারের কোণে ঠেলে দিলি। তুই হীরের দাম চিনিস না, কারণ তুই কাঁচা চোখে দেখাস। এখনো সময় আছে, ফিরে যা, না হলে একদিন এই পত্রিকার মতো তুই বৌমাকে কুঁচকে গিয়ে হারিয়ে ফেলবি। তখন শুধু পড়ে থাকবে স্মৃতি আর অনুতাপ। দেবাশিস মাথা নিচু করে বসে পড়ে। তার চোখে জল নেই, কিন্তু মুখটা যেন পাথরের মতো শক্ত। মা উঠে যান ধীরে। পিছনে পড়ে থাকে সেই পুরনো কাগজটা, যার প্রতিটা লাইন দেবাশিস নতুন করে পড়ছে নিজের ভুলগুলো। বাড়ির বাইরে একটা কালো রঙের বিলাসবহুল গাড়ির শব্দে সবার দৃষ্টি সেই দিকে আটকায়। সেজ কাকিমা, ন কাকিমা, এমনকি দেবাশিসের মা জানলার পর্দা সরিয়ে নিচে নেমে আসেন তাড়াতাড়ি। দেবাশিস তখনও কাগজটা হাতে। মায়ের কথা আর সেই নাটকের ভিডিও মাথায় ঘুরছে। ওই যে সুদীপ্তা এসেছে, হায় হায় কি সুন্দর সেজেছে গো, দেখো শাঁখা সিঁদুর শাড়িটা। সেজ কাকিমার উচ্ছ্বসিত কণ্ঠে সবাই তাকায়। ন কাকিমা ফিস করে বলে, আরে ওই ছেলেটা না, সেই তো, ওই যে অরূপ স্যার। হ্যাঁ তাই তো। গাড়ি থেকে নামার পর সুদীপ্তা হেঁটে আসে মাথা উঁচু করে, চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে হাসি। কিন্তু সেই হাসি দেবাশিসের দিকে নয়, দেবাশিসের মায়ের কাছে। মা, আমি একটা জরুরি কাগজ এখানে রেখে গেছি। কালিম্পং থেকে সোজা বিদেশ যাব, তাই ওটা নিয়ে যেতে এসেছি। মা বললেন, হায় বাবা, যা লাগবে নিয়ে যা। এত সুন্দর করে সেজেছিস আজ, কে বলবে এই ঘরের বউ এতদিন। এই বলে চুপ হয়ে গিয়ে মা সজল নয়নে তাকালেন দেবাশিসের দিকে। সুদীপ্তা সবাইকে প্রণাম করে, অনিমেষের দিকে তাকায়, অভিষেকের দিকে তাকায়, জড়িয়ে ধরে দুইজনকে। আমার এই বাঁচার সাহসটুকু শুধু মা আর তোমরাই জুগিয়েছ। তোমরা না থাকলে আজ আমি হয়তো চার দেয়ালের মধ্যে বন্দি থাকতাম। ভাই, আমার আশ্রয়, প্লিজ আমায় কিন্তু ভুলো না অনি, মনে রেখো। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে দেবাশিস। সে দেখছে তার স্ত্রী তার ভাইদেরকে ছুঁচ্ছে, তবে এই ছোঁয়ায় কোনো অশালীনতা নেই, কেবল একটা নিঃস্বার্থ সম্পর্কের ছাপ। দেবাশিস দেখছে তার চোয়াল শক্ত করে, বুকটা ধকধক করছে তার। সেজ কাকিমা বললেন, কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? ও ঘরে যাচ্ছে, তোর ঘরে, বুঝতে পারছিস না? শেষবারের মতো তোকে দেখতে এসেছে, কাগজটা কোনো ছুতো রে, এখন না গেলে পস্তাবি দেবাশিস। ন কাকিমা বললেন, ওকে আগলে রাখার যে সৌভাগ্য হয়েছে তোর, সেটাকে তুই মর্যাদা দিতে পারছিস না দেবাশিস? একবার যদি হাত ছেড়ে চলে যায়, সে কি আর ফিরবে? অনিমেষ এগিয়ে আসে, দেবাশিসের কাঁধে হাত রেখে বলে, দাদা, বৌদিকে তুই অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস, সংসারে অগ্নি জ্বালিয়ে রেখে একলাই বসে থাকলি, কিন্তু ওর ভাষা বুঝিসনি, অথচ ওর ভাষা পুরো দুনিয়া এখন বোঝে। সময় আছে এখনো, তোর ইগো নামিয়ে ফেল দাদা, না হলে সারা জীবন শুধু ফাঁকা খাতা গুনে বেড়াবি। অরূপ নেমে আসে গাড়ি থেকে, নরম কণ্ঠে বলে, আমি সুদীপ্তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আমি দেখেছি ও কতটা অপমান সহ্য করে তোমার কাছ থেকে, কিন্তু ও আমায় বলেছে যে শাঁখা সিঁদুর ও পড়েছে সেটা ওর 7 জন্মের সঙ্গী। এটা বলেই সে চুপচাপ আমার কথাকে এড়িয়ে দিয়েছে। তুমি বোঝো এই শব্দের মানে? দেবাশিসের গলায় কান্না আসে, চোখে জল। আমি কি করে ক্ষমা চাইব? আমি এতগুলো বছর পার করে ওকে চিনতে পারিনি। অরূপ ধীরে ধীরে এসে দেবাশিসের কাঁধে হাত রেখে বলে, ক্ষমা চাইতে হলে ওই রকম অনুতাপ করতে হয় না রে বন্ধু, আগে লাগে সাহস। যদি তুই সত্যি পুরুষ মানুষ হোস, তাহলে নারীর সামনে মাথা নিচু কর, সসম্মানে বল তুই ভুল করেছিস। ও এখনো তোকে একটা সুযোগ দিতে চায়, যা, দৌড়ে যা, না হলে এই রত্নটা তোর হাত ছেড়ে চলে যাবে, সারা জীবনেও খুঁজে পাবি না। সবাই চুপচাপ, আশেপাশে বাতাস থেমে গেছে। দেবাশিসের পা একবার সামনে এগোয়, একবার থমকে যায়, চোখে জল। হঠাৎ সে সিঁড়ির দিকে দৌড় লাগায়, পিছনে সকলে তাকিয়ে স্তব্ধ হয়ে। সুদীপ্তা ঘরে ঢুকেছে, তার পুরনো আলমারিটা খুলে কি যেন একটা নথিপত্র বার করছে। হঠাৎ পিছন থেকে দরজার শব্দ, দেবাশিস ঢোকে, চোখে মুখে অপরাধবোধ, কিন্তু এক ধরনের চূড়ান্ত তৃষ্ণা ভেজা ব্যাকুলতা। কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে দেখে, তুমি এই ঘরে সবসময় তো একাই ছিলাম, তাই একাই খুঁজতে এসেছি। তুমি মানে, আমি ভুল করেছি সুদীপ্তা, তবে এখন যখন তোমায় দেখেছি তখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। দেখো, তোমায় ছাড়া আমি অপর্যাপ্ত। তোমার ভাষার শব্দ ভাণ্ডারে এতদিন অপর্যাপ্ত শব্দটা কোথায় ছিল দেবাশিস? তোমার অভাব আমাকে শব্দ শেখাচ্ছে। শুধু শব্দ নয়, তোমার অনুপস্থিতি আমাকে কাঁপিয়ে তুলছে রোজ রাতে। তুমি নেই বলে আমি বুঝতে পারছি তুমি কতখানি ছিলে আমার। সুদীপ্তা চুপচাপ দাঁড়িয়ে, চোখে জল চিকচিক করে ওঠে।
সে ফিরেও তাকায় না। তুমি তো বলেছিলে আমি ভুল, তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে আজ কেন এসেছো? আমি কি প্রয়োজন হয়েছি? কারণ ভুলকেই মানুষ সব থেকে বেশি মনে রাখে। তোমার অভিমানে আমি আজ আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছি। দেখো, তোমার তোমার চুপ থাকা, তোমার না ছোঁয়া আমার রক্ত জ্বালিয়ে দেয়। আমি জানি তুমি সুন্দরী নও, কিন্তু তুমি আগুন, আর আমি সেই আগুনে দগ্ধ হতে চাই। সুদীপ্তা, এই সংসারে তুমি আমায় ছুলেও আমি তোমার ছোঁয়া পাইনি। তুমি যখন বলো আমি অপর্যাপ্ত, তখন আমি বুঝি তোমার পুরুষত্ব গলে পড়ছে আমার ভালোবাসায়, কিন্তু সেখানে তোমার অনুপস্থিতি আছে। আমি তো আগে তোমার স্ত্রী হতে চেয়েছিলাম, কিন্তু এখন আর নই। আমি এখন একজন নারী যে কিনা অভিমানের ভাষা বোঝে। তোমার শরীর এখন যেন বিষণ্ণ গীত। তুমি কি চাইছো? আমি এখন তোমায় কি চাইছো তুমি? তোমার চোখে আমি অযোগ্য ছিলাম, একটা মেয়ে মানুষ। তুমি এখন কি চাইছো বলো তো দেবাশিস? তোমার চোখে তো আমি অযোগ্য, একটা মেয়ে মানুষ যে কিনা ঠিকমতো ইংরেজি বলতে পারে না। আর যখন পৃথিবী আমায় মেনে নিয়েছে, তখন তুমি আমাকে চাইছো। দেখো দেখো, তোমার শরীরের প্রত্যেকটা রেখার কাছে আমি ক্ষমা চাইছি, দেবাশিস বলে। তোমার ঠোঁটের কোনায় লুকোনো ক্ষোভে আমি চুম্বন এঁকে দিয়ে বলতে চাই আমি পাপ করেছি। তুমি আমার প্রেয়সী, আমার স্ত্রী, আমার একমাত্র পূজ্য। দেখো প্লিজ। ঘরে নীরবতা, ঘড়ির কাঁটা টিক টিক করে, আর তার সঙ্গে হৃদয়ের কাঁপুনি। সুদীপ্তা চুপ করে আছে, শুধু বলছে তুমি কি এখনো আমাকে বিছানায় চাও, নাকি আমার? আমি তোমাকে চাই মানে তোমার রক্তের তাপে আমি ভিজে যেতে চাই, তোমার শ্বাসের ওমে পুড়ে যেতে চাই, তোমার ভালোবাসার ঘামে আমার অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যাক। সুদীপ্তার চোখ বন্ধ হয়ে আসে। দেবাশিস ধীরে এসে তার ঠোঁটে একটা চুমু খায়, ক্ষমার চুমু। কিন্তু সুদীপ্তা যেন মুখোমুখি দাঁড়িয়ে, তার মধ্যে সবটাই যেন বরফের দেওয়াল। তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ? সুদীপ্তা, সুদীপ্তা, আমি সবটা পাল্টে দেব। ফিরে যাওয়ার পথটা এখনো খোলা। আমি হয়তো আরো একবার ঘুরে ভাবতে পারতাম, কিন্তু আর পারছি না। তুমি যখন আমাকে প্রতিদিন অবজ্ঞা করেছিলে, তখন আমি 1000 বার মরেছি। আমার ভিতরের নারীটা তোমার চোখে অপমানিত হয়েছে। তখন ওই সিঁদুরের রক্তের কোনো মানেই হয় না। দেবাশিস একটা ধাক্কা খায়। সে ছুটে এসে সুদীপ্তাকে জাপটে ধরার চেষ্টা করে। প্লিজ প্লিজ, দেখো, আমায় তুমি ক্ষমা করতে পারো না? ক্ষমা তো করেছি অনেক আগেই, তাই তো আজ তোমার ছোঁয়াটা নিলাম শেষবারের মতো। তোমার ঠোঁটের ভাষা শুনলাম, কিন্তু গ্রহণ না দেবাশিস, আর পারছি না। ক্ষমা মানে গ্রহণ নয়। আমি তোমার স্ত্রী ছিলাম, এখন একজন নারী যে তার পায়ের নিচের জমা সমস্ত অতীত ছিঁড়ে নতুন পথে হেঁটে চলবে। তুমি কি আমায় আর ডাকবে না, যেমন একদিন ডেকেছিলে তুমি? সুদীপ তার সিঁড়ি পেরোতে পেরোতে থমকে যায়, চোখ ফিরিয়ে আরো একবার তাকায়। এই নামটা এখন আমার ঠোঁটে নেই আর। আমি এখন আলোর দিকে হাঁটছি। নিচে তখন গাড়ির হর্ন বাজছে। অনিমেষ অপেক্ষা করছে, অরূপের মুখেও স্তব্ধতা। সুদীপ্তা নেমে আসে। দেবাশিস জানলার ধারে দাঁড়িয়ে। তার বউ, তার একমাত্র প্রেয়সী আজ সত্যি সত্যি বিদায় নিয়েছে। গাড়ির দরজা বন্ধ হয়ে যায়, ধুলো উড়ে যায়, পিছনে রয়ে যায় কেবল স্তব্ধ ঘর আর এক পুরুষ যার চোখের জল শুকিয়ে গেছে, হৃদয়টা এখন শূন্যতার দোলায় দুলছে। কলকাতা, রবিবারের সন্ধে। দেবাশিসের ঘর। ঘরটা একেবারেই বদলে গিয়েছে না? জিনিসপত্র বদলেছে, ঘরের বাতাসে সুদীপ্তার গন্ধটা এখনো। আলো আধারি ঘরে বসে দেবাশিস ছাদের দিকে তাকিয়ে সিগারেট ধরায়। হাতে সেই পুরনো ম্যাগাজিনের কুঁচকে যাওয়া পৃষ্ঠা, যেটা মা দিয়েছিল। চোখে আজ অভিমান নেই, আছে এক ধ্বংসস্তূপে বসে রোজ অন্তর্গত মৃত্যু বেছে নেওয়া পুরুষের হতাশা। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো, বলে দেবাশিস। দাদা, সুদীপ্তার নতুন বিজ্ঞাপনটা টিভিতে এসেছে, দেখলি? অনিমেষের কণ্ঠ। দেবাশিস চুপ। দেখিস, এখন বাংলার সব চ্যানেলে ওর মুখ। এত সুন্দর একটা ডায়লগ, আমি নারী, আমি ক্ষমতা, এটা বলছে বৌদি। দেবাশিস ধীরে ধীরে বলে, আমি দেখেছি, তবে যা হারিয়েছি তা শুধু দেখেই চোখ ভিজিয়ে নি।
পাশে থাকার সাহস যখন ছিল না, তখন আজ দূর থেকে কিছু বলারও কোনো অধিকার আমার নেই। পাশের টেবিলে চিঠিটা পড়ে আছে, সুদীপ্তার পাঠানো। দেবাশিস, তোমার দেওয়া ব্যথা আজও ভুলিনি, তবে তুমি আমায় ভাঙলে, গড়লে আর সাহসও দিলে অজান্তে। আজ আমার নামের পাশে যে উপাধি গৌরব আছে না, সেটা হৃদয়ে দাগ দেওয়া, আজও রয়ে গেছে সেই দগ্ধতায়। আমি তোমায় ক্ষমা করে দিয়েছি কবেই, কিন্তু নিজেকে হয়তো পারিনি। ভালো থেকো সুদীপ্তা। দেবাশিস চিঠির কাগজটা বুকের কাছে চেপে ধরে বলে, তুমি যে আমায় শেষ করে দিলে, সেই শেষ থেকেই আমি প্রতিদিন বাঁচার অভিনয় করছি। কিন্তু বিশ্বাস করো সুদীপ্তা, আমি একদিন ঠিক ঠিক করে ফেলেছিলাম তোমায় সম্মান দেব, শুধু একটু দেরি হয়ে গেল। সুদীপ্তা চোখে রোদ চশমা পরে সাংবাদিকদের উত্তর দিচ্ছে। তার চোখে এখন তারার ঝলকানি, কিন্তু কেউ দেখছে না। রাত ঘুমানোর আগে এখনো একটা জিনিস সে ছুঁয়ে যায়, তার প্রাক্তন শাশুড়ির হাতে লেখা পুরনো ব্যাকরণের নোটবুক, তার পাশে সেই ছবি যেটা সে কাউকে দেখায় না। তুমি যদি একটু আগে বুঝতে, তাহলে এই পথটা আমার একার হতো না। আমি তোমায় ভালোবাসতাম, আজও বাসি, তবে সেই ভালোবাসা এখন তোমার ছায়া, যে প্রতিদিন আমার পায়ের নিচে সূর্য ছুতে আসে, তবু আমায় স্পর্শ করতে পারে না। এইভাবেই এখনো একান্তে দুটি প্রাণকে মাঝে মধ্যেই যেন এক বিরহ রসের সেতু বেঁধে রেখে দিয়েছে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।